আমি আসলে চেষ্টা করি যে সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত না এনসিপির প্রোটেকশনে আসতেছে ততক্ষণ পর্যন্ত যেন তাদের মিনিমাম একটা আক্রমণটা ঠেকে দিতে পারি, আমি সেই চেষ্টাই করছি। যে ঘটনাটা অলরেডি আপনারা যারা গণমাধ্যম আছেন, গণমাধ্যমের সবার কল্যাণে মোটামুটিভাবে 80% গুজবকে আপনারা রক্ষা করতে পারছেন এবং আমার সবার দোয়ায় এবং আপনাদের মাধ্যমে আমার লাইফটা সেভ করতে পারছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটতেছিল সেটা আসলে একটু পুরনো ইতিহাস, যে ওখানে আওয়ামী লীগের রাজধানী বলে। তো ওখানে ওই ঘটনার 3 দিন আগে থেকেই আমি একটু জানতে পারি যে গোপালগঞ্জে এনসিপির উপর বড় ধরনের একটা প্রাণনাশের হুমকি আছে, বড় একটা হামলা হবে। আমি ওখানে 10-12 বছর পুলিশের চাকরি করার সুবাদে, ওখানে ডিবিডিএসবিতে চাকরি করার সুবাদে আমার বেশ কিছু তথ্যপত্র এবং সোর্স ছিল। আমি জেলা পুলিশের সাথে কোনো যোগাযোগ করি না, যেহেতু আমি এখন চাকরিতে নেই। তো আমি এনসিপির সাথে যোগাযোগ করার পরে তারা বললো যে তারা এসপি স্যারের সাথে যথেষ্ট ভালোভাবে একটা মিটিং করছে এবং এসপি স্যার তাদেরকে এতটুকুই ইনশিওর করছে যে কেউ তাদের উপর আক্রমণ করবে না, এনসিপির নেতৃবৃন্দের উপর কেউ আক্রমণ করবে না। তো এটা করার পরে যেদিন ঘটনার দিন সকালে আমি ওখানে উপস্থিত হয়ে যাই। উপস্থিত হওয়ার পরে পুলিশের বেশ কিছু কর্মকাণ্ড, আমি যেহেতু পুলিশের সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম, পুলিশের অ্যাক্টিভিটিস নিয়ে আমাকে যথেষ্টভাবে ভাবাচ্ছিল যে আসলে পুলিশ এতটাই যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে অবশ্যই এনসিপির নেতৃবৃন্দের উপর হামলা হওয়ার যথেষ্ট সুযোগ আছে। তো আমি নিজে থেকে আসলে চেষ্টা করি, একটু গেট আপটা চেঞ্জ করার চেষ্টা করি, যেন এই গেট আপ দেখলে মোটামুটি 2-4-10 জন একটু ভয় পায়। আসলে এটাও একটা টেকনিক, আপনারা জানেন। তো আমি আসলে চেষ্টা করি যে সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত না এনসিপির প্রোটেকশনে আসতেছে ততক্ষণ পর্যন্ত যেন তাদের মিনিমাম একটা আক্রমণটা ঠেকে দিতে পারি, আমি সেই চেষ্টাই করছি। আর সেনাবাহিনী যখন এনসিপির প্রোটেকশনে চলে আসে আমি ঘটনাস্থল ছেড়ে দিই এবং তখন শুনতে পারি যে কলকাতা থেকে নাকি আমাকে মারার জন্যে খুব ভালোভাবে আদেশ দিয়ে দেওয়া হয়েছে। তো আমি আসলে একটু সেফ জোন খুঁজতেছিলাম, যতক্ষণ আমি সেফ জোনে বের হয়ে যাই ততক্ষণে আসলে গুজবটা খুব ভালোভাবে ডালপালা ছড়া যায়। আমি রয়ের এজেন্ট, আমি আসলে বাংলাদেশি না, আমি আসলে বাংলাদেশি, আমি সাবেক পুলিশ সদস্য। আর আমার পাশে যে ব্যক্তিটা বসেছিলেন উনি গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি রিপন ভাই। ভালো সম্পর্ক ছিল, যার কারণে উনি আসলে আমার পাশে একটু বসেছিল। আর পরবর্তীতে আমার লাইফ থ্রেট হয়ে গেল, আমি আসলে ঢাকাতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি চলে আসি। এখন পর্যন্ত লাইফ থ্রেটে আছি। আমি আসলে চেষ্টা করতেছি যে আপনাদের মাধ্যমে মিনিমাম জন্মেছি যখন, মৃত্যুটা যখন হবেই, তো আসলে আমি চাচ্ছি যে ভিলেন হয়ে না মরি। আপনারা শুধু এতটুকু মানুষের কাছে পৌঁছে দেন যেন আমি আসলে ভিলেন হয়ে না মরি। আমি আসলে মূলত আগে থেকেই জানতাম যে ওখানে একটা আক্রমণ হচ্ছে, এটা পুলিশও জানতো। দেখেন, আপনারাও বুঝতে পারবেন, আপনারা যারা গণমাধ্যমের ওখানে ছিলেন আপনারাও বুঝতে পারবেন যে এনসিপি গোপালগঞ্জে প্রোগ্রাম করবে আর তাদের উপর কোনো আক্রমণ হবে না, এটা বাচ্চা ছেলেরাও যা বলবে যে হ্যাঁ এটা আসলে হওয়ার কথা। কিন্তু পুলিশের ইনঅ্যাক্টিভিটি ছিল। এই ভাই বলতেছিল যে গোপালগঞ্জে আসলে উনি ছিল, উনি খেয়াল করবেন যে সমাবেশের বাম পাশে যে খালটা ছিল, ওপাশে একটা মহিলা কলেজ আছে, ওখানে একটা সরু ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে পুলিশ বারবার সরে যাচ্ছিল। এনসিপির নেতাকর্মীরা যখন সমাবেশের মাঠে আসবেন তার 10 মিনিট আগে ককটেল বিস্ফোরণ সহ দেশীয় অস্ত্রশস্ত্র সহ একটা হামলা হয়ে যায় তাদেরকে ভয় দেখানোর জন্য। এবং পরবর্তী যে হামলাটা সমন্বয় করার কথা ছিল, যারা হামলা করবে তারা হয়তো টাইমিংটা মিলাতে পারে নাই এবং সেনাবাহিনীর কল্যাণে এবং আল্লাহর রহমতে তারা কোনো না কোনোভাবে ওখান থেকে বেঁচে ফেরেন। মুজিবাদ মুদ্দাবাদ এই স্লোগান দেওয়ার পরেও ফিরে এসেছেন, এটা আসলে আমার ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি সর্বপ্রথম সজাগ হই 2020 সালে। যখন আবরার ফাহাদ ভাই যখন শহীদ হয় তখন আমি র্যাব 10-এ কর্মরত ছিলাম। তো ওইটা নিয়ে আমি একটু লেখালেখি বেশি করাতে তখন র্যাবের মহাপরিচালক ছিল বেনজির আহমেদ, উনি আমাকে খুব দ্রুত র্যাব থেকে বের করে নিয়ে যায় গোপালগঞ্জে, আর সেখান থেকে আমাকে কোটালীপাড়া থানায় পোস্টিং করে। আমি বুঝতে পারছিলাম যে আমার আসলে চাকরিটা মনে হয় আর করা হবে না, কিন্তু আমি এটাও বুঝতে পারি নাই যে আমাকে চাকরি থেকে বের করে 4 মাস জেল খাটাবে এবং 2 বছর আমাকে গৃহবন্দী করে নজরবন্দি করে রাখবে এবং আমার উপরে এতটা অত্যাচার নেমে আসবে। আমি আসলে মূলত মজলুম হওয়ার পর থেকেই মূলত ফ্যাসিস্টের বিরুদ্ধে নিজেকে আসলে গড়ে তুলি, সেটা শারীরিকভাবে, মানসিকভাবে এবং সবভাবে আমি চেষ্টা করি যেন ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি কখনো আমার সুযোগ হয়
গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে, গোপালগঞ্জের বুকের উপর দাঁড়িয়ে অবশ্যই একবার হইলেও এনসিপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগানটা দিব। আপনি এনসিপির সাথে সমর্থন করে সেখানে গিয়েছিলেন? আসলে এনসিপি তো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো সেদিনে। হ্যাঁ, আসলে আমাদের গত বছর জুলাই থেকেই বিপ্লবের যে সম্পর্কটা, সেখান থেকেই আসলে বিপ্লবী যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক। তাহলে আপনি এনসিপি করছেন এই মুহূর্তে? না, আমি আসলে এনসিপির কারোর সাথে, আমি রাজনীতির কোনো কিছুর সাথেই সম্পৃক্ত না। আমি শুধু এতটুকু সম্পৃক্ত যে আসলে আপনাকেও যদি কেউ এখন মারতে আসে, আমার কেমন যেন স্বভাবটা এরকম, দেখবেন অনেকেরই স্বভাব এরকম যে কেউ কাউকে মারতে আসতেছে এবং আপনি দেখতেছেন আপনি আসলে আটকে দিবেন। অনেকে আছে গা বাঁচায় চলে যায়, অন্যদিকে ফিরে তাকায় চলে যায়, কিন্তু আমার আসলে ওই দিন ওইটা সম্ভব হয়নি। একটু সংক্ষেপ করে জানতে যাবো যে দেখেন না, আমি চাকরি থেকে যে কারণে বের করা হয়, কোটালীপাড়া থানায় রামশিল এলাকায় জুয়া খেলা হচ্ছিল, এরকম একটা সংবাদের ভিত্তিতে ওসি স্যার আমাকে সেখানে পাঠানোর পরে আমি বাজারে গিয়ে যখন উপস্থিত হই, শুনি যে পুলিশ আসার সংবাদ শুনে বাজারের পাশে যারা জুয়া খেলতেছিল তারা ছুটাছুটি করতেছে, একজন লোক গাছের সাথে লেগে পড়ে আছে। আমি সেখানে যাই, পিওতে যখন যাই তখন দেখি একজন লোক পড়ে আছে। আমি আশেপাশের লোকজনকে ডেকে তাকে হসপিটালে ভর্তি করার পরের দিন শুনে যে উনি মারা গেছে। ওই মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয় এবং সারা বাংলাদেশে। আর যেহেতু আমাকে আগে থেকে একটু টার্গেট করে রাখছিল এবং আমার আসলে বেশভূষাটা, আমার মাদ্রাসার সার্টিফিকেট আসলে কামিল পর্যন্ত, সর্বশেষ সার্টিফিকেট যেটা আপনারা জানেন এটা কামিল পর্যন্ত, মাদ্রাসার সার্টিফিকেট দেখে এবং আমার বেশভূষা নামাজ কালাম দেখে আসলে আমাকে জামাতের ট্যাগ লাগিয়ে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সেদিন থেকেই প্রতিজ্ঞা করি যে জেল যখন খাটছি, একদিন বেনজিরকে দেখে নিব, একদিন ফ্যাসিস্টকে দেখে নিব। সে থেকে আমার আসলে ফিটনেসের যাত্রাটা শুরু। আর আপনারা জানেন যে বাংলাদেশের প্রচলিত আইনে যেহেতু কোনো অস্ত্রের লাইসেন্স আমি পাবো না, আমি তত বড় ব্যক্তি না, আর আমি সাথে কিছু রাখতেও পারবো না। এই জন্য আসলে 4 বছর 5 বছর ধরে সব থেকে বেশি চেষ্টা করছি যে নিজের বডিটাকে কীভাবে অস্ত্র হিসেবে তুলে ধন্যবাদ।